New WBCS 2025 exam Dasabhuja strategy. How to grab new WBCS syllabus and how to crack next WBCS exam. আমি এখনো অবধি এতগুলো স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টদের সাথে কথা বলেছি, আমার ভাই বোনদের সাথে কথা বলেছি, একটা ছেলেকে বা মেয়েকে পাইনি যে নতুন পরিবর্তিত ইউপিএসসি ধাঁচে তৈরি হওয়া সিলেবাসটায় খুশি বা সন্তুষ্ট। রাদার প্রত্যেকেই ভয় পেয়েছে, কেউ কেউ ভীষণ বিরক্ত। এখন এই রকম একটা নতুন চমকের ফেরে পড়ে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করব, ম্যানেজ করব, আজকে তার একটা খুব ছোট্ট ব্রিফ ডিসকাশন। আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পেপার ওয়াইজ পার্ট ওয়াইজ এক্সপ্লোর করব কি করে ডব্লিউবিসিএস যে নতুন চমক মারা, চমক দেয়া একটা সিলেবাস আমাদের সামনে দেওয়া হয়েছে সেটাকে আমরা ট্যাকেল করব। বাট সেগুলোয় যাওয়ার আগে আজকে আমরা একটা দশভুজা স্ট্র্যাটেজির মাধ্যমে বুঝবো যে এই সিলেবাসের বৈশিষ্ট্য কি, এই সিলেবাসটা কিভাবে ধরবো এবং এই সিলেবাসটাকে আমি কিভাবে পার করব। সোজা কথায় পরীক্ষাটা পাস করব কিভাবে, আদপেই আমার পক্ষে সম্ভব নাকি এটা আমার দ্বারা হবেই না, দিস ইজ নট দ্য কাপ অফ মাই টি, এটা হয়তো অন্য কেউ করবে, অন্য কেউ পারবে, এই বকওয়াস জিনিসের ভেতরে ডুববই না আমি। এক্স্যাক্টলি কি এইটা, নাকি এর মধ্যে কিছু সিলভার লাইনিং আছে, এর মধ্যে কিছু স্কিল আছে, এর মধ্যে কিছু কিছু এমন কিছু খেলা আছে যে খেলাগুলো ধরতে পারলে, এর মধ্যে এমন কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো বুঝতে পারলে আমরা এক্সামটা পার করতে পারবো। দিস ইজ নো ডাউট। সিলেবাসটা চেঞ্জ হয়েছে তা না, সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট এই বড় বৃহৎ বিশালাকার সিলেবাসটাকে নিয়ে আমরা কিভাবে এগোবো, কিভাবে সেটাকে ধীরে ধীরে উত্তীর্ণ হব, সেটাই আজকের ক্লাস। ওকে, কি ক্লাস? দশভুজা স্ট্র্যাটেজি। 10টা দুর্গার 10টা ভুজ দিয়ে তৈরি, যেমন 10 রকম অস্ত্র আমাদের থাকে, ঠিক তেমনি আমরা 10 রকম স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে এই সিলেবাসটাকে চেক করব। ওকে, চলো, আমি আশা করছি একদম বেসিক লেভেলের কিছু ডিসকাশন করব, কিছু কিছু হয়তো তোমাদের জানা থাকবে, কিছু কিছু সিলেবাসের ভিতরকার জিনিস তোমরা হয়তো জানবে না, যে আমি তোমাদেরকে বোঝাবো। বাট দিস ইজ দ্য ফার্স্ট থিং, এন্ড ফার্স্ট থিং কামস ফার্স্ট। ওকে, যে তোমরা যে এই ক্লাসটা দেখবে, আগামী দিনে প্রিপারেশন সম্বন্ধে তোমার আউটলুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং ইউ মাস্ট বি বেনিফিটেড। ওকে, লেটস স্টার্ট। সো প্রথম হাত, দশভুজা ভুজ নাম্বার 1, ডোন্ট বি স্কেয়ার্ড। সিলেবাসটা পেয়েই, সিলেবাসটা দেখেই তুমি বিব্রত হও না, ভয় পেও না এবং বিভ্রান্ত হও না। কারণ 4টে কারণ আছে কেন হবে না। 1 নাম্বার, এটা সকলের জন্যই সমান। এরকম নয় যে আগে থেকে কেউ জেনে রেখেছিল, এরকম নয় যে অন্য কেউ খুব এগিয়ে আছে, এরকম নয় যে অঙ্ক জানা ছেলেটা খুব ভালো পারবে, এরকম নয় যে সোশিওলজি পড়েছে সে বেশি মার্কস করতে পারবে। কোনোটাই কিছু না, সকলের জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড। 2 নাম্বার কারণ, ইট গিভস অ্যান্ড এক্সিকিউটিভ স্ট্যাটাস। একটা রাজ্যের এক্সিকিউটিভ স্ট্যাটাস, কোনো একটা রাজ্য যেখানে তার এমপ্লয়িরা অভিযোগ করে ডিএ কম, সেই রকম একটা রাজ্য বড় বড় অভিযোগের কেন্দ্রে থাকা সত্ত্বেও কিন্তু সে তার এক্সিকিউটিভ অফিসারদের জন্য এমন কিছু অ্যালাওয়েন্স এক্সট্রা রেখে দেয় যাতে ওই ডিএর কষ্টটা আপাতত ভাবে ভুলে থাকা যায়। সুতরাং ডিএর সমস্যা অন্যান্য অফিসারদের জন্য যতটা, বা অন্যান্য এমপ্লয়ীদের জন্য, এক্সিকিউটিভদের জন্য অপেক্ষাকৃত কম। সুতরাং তুমি একটা এক্সিকিউটিভ স্ট্যাটাসে যেতে চলেছো, এক্সিকিউটিভ অফিসার হবে, একটা কি বলতে পারো, একটা সিভিল সার্ভেন্ট হবে। তার জন্য তো তোমাকে এই বার্ডেনটা, এই পেনটা বিয়ার করতেই হবে। 3 নাম্বার, তাই তুমি ভয় পাবে না, তাই তোমার ভয় পেলে চলবে না। 3 নাম্বার, ফ্রেশ চান্স অফ ক্র্যাকিং ইউপিএসসি।
এই সিলেবাসটা তুমি পড়বে এবং ভয় পাবে না, তার অন্যতম কারণ হচ্ছে সিলেবাসটা জাস্ট কপি পেস্ট করা হয়েছে ইউপিএসসি থেকে। প্রথম একটা দুটো পার্ট যেখানটায় আর্ট অ্যান্ড কালচার ইত্যাদি বিষয়ে পশ্চিমবঙ্গের উপরে কিছু এমফাসাইজ ছাড়া, বা জিওগ্রাফির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি এরকম একটা দুটো অ্যাডিশনাল টপিক ছাড়া আর বাকি সাবজেক্ট, বাকি বিষয়গুলো, টপিকগুলো হুবহু ধরে কপি পেস্ট মারা হয়েছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইউপিএসসি থেকে। সুতরাং একটা সিলেবাস, যে অভিযোগ পশ্চিমবঙ্গবাসীদের জন্য বরাবর ছিল যে তারা সিভিল সার্ভিস ইউপিএসসির ক্ষেত্রে ক্র্যাক করতে পারে না, বা আমাদের সিলেবাসটা আলাদা বলে আমরা ব্যর্থ হই ইউপিএসসি ক্ষেত্রে, একই সিলেবাস আজকে আমরা পড়বো। বাংলাতে পরীক্ষা দেবো, যদি ইংরেজি তেমন ভাবে অসুবিধে থাকে বা সব সাবজেক্ট গুলো ইংরেজিতে লিখতে না থাকে, কিন্তু মনে রাখবে একটাই সিলেবাস। একবার যে সিলেবাস প্রস্তুতি নিয়েছে সে অসীম ক্ষমতাযুক্ত হয়ে যাচ্ছে ইউপিএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য আইএএস আইপিএস এর দাবিদার হিসেবে। নেক্সট 4 নাম্বার, ইটস ফর হিম হু ওয়ার্কস হার্ড, নট ফর তুক্কা পিপল। অর্থাৎ ডব্লিউবিসিএস একটা সময় কিন্তু বা দীর্ঘদিন যাবৎ বা এটাই ট্রেন্ড ছিল যে লেখা পরীক্ষা হবে, সাবজেক্টিভ হবে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, ডব্লিউবিসিএস এর মতন একটা পরীক্ষার ক্ষেত্রে। কয়েকদিন একটা একটা অনেক রকম অভিযোগের ফল হিসেবে বা একটা পরিবর্তন হিসেবে এমসিকিউ চালু হয়েছিল মেন্স পরীক্ষার ক্ষেত্রে, বাট আগের ট্র্যাকেই ফিরে এসছে। এবং মনে রাখতে হবে যে হার্ড ওয়ার্কারদের জন্যই এটা, সে তুমি কি স্ট্রিম থেকে এসছো, কি মার্কস করেছো, কিচ্ছু যায় আসে না। এবং তাদের জন্য নয় যারা 1 নাম্বার 2 নাম্বার এলিমিনেট করলো, 3 নাম্বার 4 নাম্বারের মধ্যে তুক্কা মারলো, আন্দাজে করলো। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা কি পড়বো? ডিটেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিলেবাস, ভুজ নাম্বার 2 নাম্বার হাত। সিলেবাসটাকে ডিটেল পড়বো, ডিটেল বুঝবো, কোনো জায়গা বাদ দিয়ে নয়, কোনো শব্দ ইগনোর করে নয়। ভাবছিলাম শেষের দিকের কিছু শব্দ, কিছু লাইন বাদ গেল, কোনের দিকে শব্দটা দেখলাম না, তা না। read and read unless it gets rote। ততক্ষণ তুমি সিলেবাসটাকে পড়বে, আরে বাকি তুমি বই পরে পড়বে, সাবজেক্ট পরে পড়বে, এটা সেটা পরে হবে, আগে সিলেবাসটাকে তুমি পড়তে থাকো, ততক্ষণ পড়ো যতক্ষণ না তোমার সিলেবাসটা মুখস্থ হয়ে যায়। সেকেন্ড, সিলেবাস পড়বার মধ্যে না মজা আছে। মজাটা হচ্ছে এই যে তুমি এমন অনেক শব্দ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি একটা আপাতত একাডেমিক ক্যারিয়ারে ভালো স্টুডেন্ট হলেও সিলেবাসের এমন কিছু জিনিস আছে সেই জিনিসটা তুমি মানেই জানো না। তুমি টপিক পড়বে, তার কোশ্চেন উত্তর করবে, সেটা বুঝবে, ইটস ডিফারেন্ট থিং। তুমি সিলেবাসের যে শব্দ বা শব্দবন্ধ আছে তার মানে জানো না। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, হোয়াট ইজ বা হু ইজ স্টেট অ্যাক্টর, হোয়াট ইজ নন স্টেট অ্যাক্টর। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আমি যদি তোমাকে দুটো কলম লিখতে বলি বা বলতে বলি, তুমি বলতে পারবে না হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। হোয়াট ইজ এথিক্যাল ডিলেমা ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যায়গতভাবে যে দ্বন্দ্ব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সেটা কি, বা নৈতিকতার দ্বন্দ্ব এভাবেও বলতে পারো। হোয়াট ইজ ই গভর্নেন্স। সো তোমাকে দারুণভাবে সিলেবাসটা পড়তে হবে, সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাসের ওই শব্দটার মানেটা তোমাকে এমনকি ডিকশনারি বা গুগল থেকে দেখে শিখে নিতে হবে, তারপর তোমার সাবজেক্টটায় ঢুকতে হবে। সো ফার্স্ট ফরমোস্ট থিং ইজ দ্যাট তোমাকে সিলেবাসটা একদম রপ্ত করে ফেলতে হবে। ক্লিয়ার? চলো 3 নাম্বার ভুজ। কি 3 নাম্বার ভুজের জায়গাটা আমি দেখেছি যে মানুষের ভাই বোনেদের সবচেয়ে বেশি বিভ্রান্তি আর বিরক্তি আছে। ওই পেপারটায় যেটা পশ্চিমবঙ্গের ওপরে বেস করে তার আর্ট অ্যান্ড কালচারটা জিজ্ঞাসা করা হয়েছে, একেবারে কঠিন। বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার লুকস ভেরি হার্ড, টোল্ড বাই, কমপ্লেন্ড বাই এভরিওয়ান, বাট হোয়াট ইজ দ্য বিউটি? এর মধ্যে বিউটি কি? এর মধ্যে সিলভার লাইনিং কি? খুব খুব সুন্দর একটা সিলভার লাইনিং আছে, খুব সুন্দর একটা আশার আলো আছে। কি সেটা? দেখ, সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কত জিনিস দিয়েছে, কত নাম দিয়েছে, কত দিক বিষয় দিয়েছে, বাট গল্পটা কিন্তু খুব সুন্দর, গল্পটা কিন্তু খুব সোজা, গল্পটা বড় হতে পারে,
সুন্দর সোজা কি একটা এক্সাম্পল দিচ্ছে। যেমন ধরো কালচারে আছে 60 নাম্বার, ওর ভাগ আছে ছোট ছোট, 250-200 নাম্বারের যে টোটাল এক্সামটা হবে। কালচারে আছে 60 নাম্বার, আর্টে আছে 60 নাম্বার। ধরো যাক একটা সিনেমার পোর্শনের যে যে সিলেবাসটা আছে, সিলেবাসটা আমি তোমাদেরকে বলি। যেমন ধরো যাক বলেছে যে কিছু ক্যারেক্টারের নাম দিয়েছে সিনেমা রিলেটেড, বলেছে তারা কি প্রাইজ পেয়েছে, তাদের কৃতিত্ব, তারা কি করেছে, তাদের রোল কন্ট্রিবিউশন। ক্লিয়ার? ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উত্তম কুমার এটসেট্রা, সিনেমা আর্টিস্ট, পরিচালক মিলিয়ে 16-17 জনের নাম আছে। মিউজিকের ক্ষেত্রে ঢাক, ঢোল, খোল, করতাল কয়েকটা ইনস্ট্রুমেন্টের নাম আছে। ফেয়ার, মেলা, পৌষ পার্বণ, কেন্দুলি মেলা, সুন্দরবন মেলা, আমাদের নতুন বর্ষের গোষ্ঠ মেলা, কয়েকটা নাম আছে। ব্যাপারটা হচ্ছে যে অনেকটা বড় দেখতে হলেও ওটা একদম বা সবচেয়ে ছোট। তার কারণ হচ্ছে ধরা যাক ছোট্ট একটা তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে যদি বলা হতো ওই এতগুলো নালীকে শুধু বলা হতো বায়োলজি, শুধু বলা হতো ফিজিওলজি, শুধু বলা হতো কি বলা যায় ডিসকভারি রিলেটেড টু বায়োলজি, আরো সংক্ষিপ্ত করে, তাহলে হচ্ছে বেশি হতো। বায়োলজি শেষ করতে পারবে না তুমি। এখানটায় বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা যে নাম্বারটা একেবারে ফিক্সড। তোমাকে উত্তম কুমার, ঋত্বিক ঘটক এরকম করে 16 জন বা 17 জনের নাম আছে মৃণাল সেন দিয়ে। ওই 17 জনের বাইরে কিন্তু পরীক্ষায় কারোর পড়বে না। মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার ড্যাশ কুমার, মিস্টার অমুক কুমার, এদের নিয়ে কিন্তু কোশ্চেন পড়বে না। সুতরাং ওই 16টা 17টা 20টা পার্সোনালিটির নাম, 15-10টা ছবি আঁকিয়ের নাম, পেন্টারের নাম, ওকে, 5টা স্কাল্পটারের নাম, 5টা মেলার নাম, তুমি যদি সার্টেন এবং ডেফিনিট, ওর বাইরে যাবে না, ওর ভেতর থেকেই কোশ্চেন আসবে। প্রতি বছরের জন্য সিলেবাস পাল্টাবে না, নোট ওয়ান টাইম তোমার বানাতে হবে। মেন তুমি তফাৎটা বুঝতে পারবে যে এটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স হতো। কারেন্ট অ্যাফেয়ার্স একটা ছোট্ট শব্দ, তোমাকে ওই অত বড় নালিকা শুধু লিখে দিল কারেন্ট অ্যাফেয়ার্স। বাট কারেন্ট অ্যাফেয়ার্স একটা কঠিন এবং ভারী সাবজেক্ট ওই অত বড় জিনিসের তুলনায়। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউয়াস। আজকে খেলা, কালকে প্রাইজ, পরশুদিন হুজ হু, তারপরের দিন রাইটার, তারপরের দিন গভর্নমেন্টের কোন বড় বড় সংস্থায় কে কে বসছে, তারপরের দিন কোন প্রেসিডেন্ট, কো প্রাইম মিনিস্টার, তারপরের দিন কোন বিউটি প্রাইজ পেয়েছে, কোন নোবেল প্রাইজ পেয়েছে, শেষ নেই। এবং তুমি 1 বছর ধরে যা মুখস্থ করলে, সে বছর এক্সাম হলো না, সে বছর তোমার শরীর খারাপ হলো, সে বছর তুমি পরীক্ষায় পারলে না, পরের বছর পেরিয়ে গেল, পরের বছর আবার তোমাকে নতুন করে ওগুলো পড়তে হবে। এখানে সে কিন্তু গল্প নেই। এখানে জিনিসগুলো মনে হচ্ছে অনেক বেশি, বাট একবার তুমি সেটা নোট বানিয়ে ফেলতে পারলে তারা অতীত হয়ে গেছে, ইতিহাসে চলে গেছে, তারা নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে না। তোমাকে সারাক্ষণ সেটাকে আপডেট করতে হবে, বাড়াতে হবে, আর পুরোনো জিনিসগুলো তোমাকে ভুলে যেতে হবে। মুখস্থ করা যা কঠিন, ভুলে যাওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন। কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তুমি পড়েই যাচ্ছ স্রোতের মতন, তোমার শরীর দিয়ে জিকের নলেজ, জিকের নদী বয়ে যাচ্ছে। এখানে সেরকম না, এখানে ফিক্সড জিনিস একদম। বাচ্চা ক্লাস 5-6 এর যেরকম বলে দিয়েছে গরু, বিড়াল আর সিংহ এর থেকে রচনা পড়বে, তো তার থেকেই পড়বে, তোমাকে ঠিক সেরকম ভাবে এই জায়গাটা ডেসক্রাইব করা হয়েছে। এটা দেখে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে লোকেরা, স্টুডেন্টরা। এটা সবচেয়ে সহজ মার্ক ক্যারিং, মার্ক বিয়ারিং একটা পোর্শন। ক্লিয়ার? একটা ছোট পার্ট, ওই এরই একটা পার্ট আমি আলাদা করে বলছি। সেটা ধরা যাক, সেটা যেমন লিটারেচার অফ বেঙ্গল, ওই পার্টেরই আর্ট অ্যান্ড কালচার পার্টেরই 70 নাম্বার আছে। এখন লিটারেচার অফ বেঙ্গল প্রথমত পুরোটাই ইউপিএসসি থেকে রেপ্লিকেট করা হয়েছে। অর্থাৎ ইউপিএসসিতে এগুলো ছাড়াও আরো একটু আধটু বেশি আছে, অন্যান্য রাজ্যের, অন্যান্য স্টেটের, প্রভিন্সেরও কিছু কিছু আর্ট অ্যান্ড কালচারের এলিমেন্ট আছে। পশ্চিমবঙ্গের জন্য এখানে একটু বেশি এমফেসাইজ করা হয়েছে। ইউপিএসসির ক্ষেত্রে এইগুলোই ইম্পর্টেন্ট, এরকম নয় যে এইগুলো তোমার ব্যর্থ হয়ে যাবে, এগুলো তোমার এক্সট্রা হয়ে যাবে। এক্সট্রা নয়, এগুলো তোমার পড়া থাকলে শুধু বাকিগুলো পড়লেই হবে। ইউপিএসসির জন্য সুবিধা এটা। সেম হেয়ার,
লিটারেচার অফ বেঙ্গল 70 মার্কস আছে ওই পেপারটা, আর্ট অ্যান্ড কালচার পেপারটা। যদি কেউ তোমরা একটু বুদ্ধি করে লিটারেচারটাকে তোমার অপশনাল পেপার হিসেবে করো, তো অপশনাল পেপারে লিটারেচারের যা সিলেবাস, সেই সিলেবাসটা থেকে তুলে কিছুটা অংশ তুলে এই লিটারেচার অফ বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের প্রথম যে পার্ট বা প্রথম যে কি বলা যায় পেপার, তার মধ্যে ঢোকানো আছে। অর্থাৎ সেম জিনিস, একই জিনিস তুমি যদি এই লিটারেচার অফ বেঙ্গল রবীন্দ্রনাথ, খুব খুব ছোট অংশ আমি যদি তোমাকে একগুলো নাই বলি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক, এই কয়েকটা রাইটার, তার সাথে আমাদের ভাষার যে 5টা ভাগ, উপভাষা, আমাদের চলতি আর সাধু, আর ভাষা কোথা থেকে আমাদের এসছে, তার উৎপত্তি, এই কয়েকটা গ্রামারের বিষয় এবং লিটারেচারের পার্টটা তুমি যদি পড়তে পারো, তো একটা অংশ তোমার দুটো পেপারে আলাদা আলাদা করে উপকার দেবে। সেম জিনিসটা হুবহু সেম কিছু ওয়ার্ড, কিছু নেম, কিছু টপিক, কিছু আইটেম এই পার্টেও রয়েছে, আর কেউ যদি অপশনাল পেপার লিটারেচার নাও, বাংলা লিটারেচার নাও, তার মধ্যেও রয়েছে। তো একটু স্ট্র্যাটেজি খাটলে তোমার এইটা ছাঁকা মার্কস পাবে, এবং একটা খাটলে তুমি একটা ডিলে তুমি প্র্যাকটিক্যালি দুটো পাখি মারতে পারবে। নাও আসবো এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটিতে। আমার মনে হয় যে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে এথিক্স ইন্টিগ্রিটি নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন তৈরি হবে, তার কারণ এটা সম্পূর্ণ নতুন। এখনো অবধি বাকি সাবজেক্টগুলো যে ফরম্যাটেই এক্সাম হোক না কেন, সাবজেক্টিভ বা অবজেক্টিভ, সেগুলো কিন্তু কমন, এরকম না যে নতুন, বাট সাবজেক্ট হিসেবে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি সম্পূর্ণ আমাদের এখানটায় ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইনসার্ট করা হয়েছে, এবং দারুণ ভাবে ইনসার্ট করা হয়েছে, ডিটো কপি করা হয়েছে ইউপিএসসি থেকে। সো আমাদের প্রথম স্ট্র্যাটেজি কি? প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ইউপিএসসি 2013 সাল থেকে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি চালু হয়েছে। সো 2013 সাল থেকে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির 5 বছরের কোশ্চেন পেপার ডাউনলোড করে নেবো আমরা। আমরা দেখবো কোশ্চেন কেমন ভাবে এসছে, এবং আমরা সেরকম ভাবেই এথিক্স ইন্টিগ্রিটির সিলেবাসটাকে ধীরে ধীরে স্টাডি করা শুরু করবো বেসড অন দ্য কোশ্চেন্স। মানে এথিক্স ইন্টিগ্রিটির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, দুটো সুবিধা আছে। এক, এর উপরে কোশ্চেন গুলো অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা সেই কোশ্চেনটাকে ফলো করে আমরা আমাদের পড়াটা প্রস্তুত করব। আর দুই, সেটা হচ্ছে এই যে যেহেতু এথিক্স ইন্টিগ্রিটি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে শুরু হচ্ছে, সেহেতু শুরুর দিকে খুব ভয়ঙ্কর আবল তাবল কোশ্চেন দেবে না। শুরুর দিকের ইউপিএসসি এর কোশ্চেন অনেক ইজিয়ার ছিল, অনেক ডেফিনেশন বেসড, অনেক কপি বুক স্টাইলে কোশ্চেন আসতো। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ প্রথম দিককার ইউপিএসসি এর কোশ্চেন গুলো আমার মনে হয় ডব্লিউবিসিএস এ হয়তো হুবহু রিপিট হলেও হতে পারে। অর্থাৎ কেউ যদি একটু বুদ্ধি লাগায় যে ওটা ওখানে যখন চালু হয়েছিল ওখানকার জিনিসগুলো এবারে এখানটাতে স্টার্ট হবে, সো স্টার্টিং ডেজ অফ ইউপিএসসি আজকের আমাদের জন্য আসতে চলেছে, আমাদের ভবিষ্যৎ সেটা, তাহলে কিন্তু ইউপিএসসি তে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এথিক্স ইন্টিগ্রিটিটা খুব সুন্দরভাবে কেউ রপ্ত করে ফেলবে এবং পরীক্ষায় দারুণ মার্কস পাবে। বুঝতে পেরেছি? 6 নাম্বার বুঝ, 6 নাম্বার স্ট্র্যাটেজি। এইটা আপাতত দেখে মনে হচ্ছে যে আমাদের হাতের বাইরে, আমরা একদম প্রেডিক্ট করতে পারছি না। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্যাট কোশ্চেন প্যাটার্ন। ইউপিএসসি আর ডব্লিউবিসিএস এর পরীক্ষার মধ্যে রিসেন্ট 1-2 বছর ছাড়া যে মেন তফাৎ, সেটা নলেজে সবসময় নয়। একটা সেম সাবজেক্ট, একটা সেম টপিক, তার উপরে ডব্লিউবিসিএস প্রশ্ন করে, ইউপিএসসি প্রশ্ন করে, তফাৎটা হয়ে যায় কোশ্চেনের প্যাটার্ন। ডব্লিউবিসিএস অনেক সোজা সাপটা প্রশ্ন করে, প্রশ্নটা কঠিন হতে পারে, প্রশ্নটা মান নিয়ে বলছি না, অনেক ডিপার কোশ্চেন হতে পারে, বাট ডিফিকাল্টি লেভেল বৃদ্ধি হতে পারে, বেড়ে থাকতে পারে, বাট কোশ্চেনটা স্ট্রেট হয়। ইউপিএসসির ক্ষেত্রে কোশ্চেনটা অনেক জটিল হয়, কোশ্চেনটা জিজ্ঞাসা করার ধরনটাও অনেকটা জটিল হয়, কোশ্চেনটা এটা সেটা 3-4টে স্টেটমেন্টের মধ্যে দিয়ে সেটাকে এমন ভাবে জটিল করে দেওয়া হয়, তার উত্তরটা ধারণা করার পদ্ধতিটাও এমন জটিল করে দেওয়া হয়, এবং তথ্যের সাথে সাথে সেখানটায় ভাববার জন্য, বিচার বিশ্লেষণ করবার জন্য এমন কিছু জায়গা থাকে যা কোশ্চেনটাকে অন্য মাত্রায় নিয়ে চলে যায়। প্রশ্ন হচ্ছে ডব্লিউবিসিএস এ কি সেম হবে? যদি সেম হয় তখন সুবিধা একটা, অসুবিধা একটা। সুবিধা হচ্ছে কোশ্চেনটা কঠিন, অসুবিধাটা হচ্ছে কোশ্চেনটা কঠিন হয়ে যাবে।
স্বাভাবিক, বুঝতে অসুবিধা হবে, তার জন্য বেশি প্রস্তুতি লাগবে। সুবিধা এই যে একবার সেটা রপ্ত হয়ে গেলে আমরা ইউপিএসসি পরীক্ষাতে অনেক ভালোভাবে সফল হব। এখন এইটা যতদিন না নতুন সিলেবাসের পরীক্ষা হচ্ছে ততদিন বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা এতটাও কঠিন না বা এতটাও সহজ নয়। অর্থাৎ বোঝা যাচ্ছে না বিষয়টা নিয়ে এতটা ডেফিনেট মন্তব্য করা যাবে না, তার কারণ রিসেন্ট একটা দুটো বছরের ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার তুমি যদি দেখো, আচমকা সাদা থেকে কালো হয় না, মাঝখানে কিছুটা গ্রে পোর্শন থাকে, ধূসর অংশ থাকে, আচমকা নীল থেকে লাল হয় না, আচমকা জঙ্গল থেকে মাঠ হয়ে যায় না, মাঝখানে কিছু ছোট ঘাস, ছোট গাছ, গুল্মলতা থাকে, তাই না? ঠিক তেমনি ডব্লিউবিসিএস নতুন সিলেবাস এসে প্রশ্নপত্র আচমকা চেঞ্জ হয়ে যাবে এরকমটা কিন্তু নয়। তার কারণ গত 2 বছর ধরে ডব্লিউবিসিএস ইন্ডিকেশন দিয়ে চলেছে তার কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। কোশ্চেন প্যাটার্নটা কঠিন হচ্ছে তেমন নয়, কোশ্চেন প্যাটার্নটায় লজিক চলে আসছে। আর কোথায় হিমালয়ের উচ্চতা, তৃতীয় উচ্চতা, দ্বিতীয় উচ্চতা জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে এমন একটা অঞ্চলের নাম বলো যার বাম দিকে রয়েছে লোহা অঞ্চল, লোহা উৎপাদনকারী অঞ্চল, ডান দিকে রয়েছে কয়লা তৈরি, কয়লা খোদাই করা অঞ্চল। সো তোমাকে জিওগ্রাফি ম্যাপ দেখে পড়তে হবে এবং তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ভারতবর্ষের স্ট্রাকচারটা, মুখস্থের জায়গা নেই এখানটায়। তোমাকে সেই গঙ্গা নদী, পদ্মা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র, এইসব দিন শেষ হয়ে গেছে, কাবেরী কৃষ্ণার দিন শেষ হয়ে গেছে, তোমাকে পড়ছে দক্ষিণ কোয়েল নদী, শঙ্খ নদী, কোয়েল নদী আর শঙ্খ নদী দুটো মিশে তৈরি হচ্ছে, বা বলা যায় কোয়েল নদী আর ব্রাহ্মণী নদী দুটো, সরি শঙ্খ নদী আর ব্রাহ্মণী নদী দুটো মিলে তৈরি হচ্ছে কোয়েল নদী, বা কোয়েল নদীর দুটো ভাগ, একটা যেটা রাঁচিতে বয়ে গেছে সেটা নর্থ কোয়েল, একটা যেটা উড়িষ্যায় চলে এসেছে সেটা সাউথ কোয়েল। তো তোমাকে অনেক ডিপে পড়তে হবে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তার সাথে কানেক্ট করতে হবে বিষয়গুলো, যে রাজ্যটা কোথায়, জমিটা কিরকম, নদীটা কার, নদীর শাখা নদী উপনদী কার সাথে কানেক্ট হচ্ছে, তোমাকে এইভাবে পড়তে হবে। সুতরাং তার ইন্ডিকেশন ডব্লিউবিসিএস দিচ্ছে যে ইটস গোয়িং টু বি হার্ডার। তাই ধরেই নাও যে লাল্লু কোশ্চেন ডব্লিউবিসিএস এ আসা কমে গেছে। আগের বারের কোশ্চেনের পরীক্ষা যারা দিয়েছো তারা অলমোস্ট বুঝতে পারো যে প্রতিটা কোশ্চেন কেউ সোজা সাপটা ভাবে আসেনি। বি প্রিপেয়ার ফর দ্যাট থিং। ওকে, নাও নেক্সট, গুড চয়েস অফ অপশনাল পেপার। একটা ভালো অপশনাল পেপার চুজ করার খুব দরকার। সোজা কথায় ইতিহাস সহজ হিসেবে লোকে নেয়, কিন্তু ইতিহাসের সিলেবাস অনেক ভাস্ট। জিওগ্রাফি, সোশিওলজি, সাইকোলজি, এই সাবজেক্টগুলো মার্কস স্কোরিং বলে অনেকের নেয়, মার্কস স্কোরও হয় ভালো, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি সেরকম একটা সাবজেক্ট নেবে যাতে একটা ব্যালেন্স থাকে। মানে তুমি কেবল ভালো লাগার সাবজেক্ট নিলে অথচ এত পড়তে হচ্ছে বা এত কাঠিন্য সেখানটা তুমি পেরে উঠলে না। আবার তুমি একটা মার্কস স্কোরিং বলে এমন একটা সাবজেক্ট নিলে, লাইক সাইকোলজি, তোমার পড়তে হবে, সোশিওলজি পড়তে ইচ্ছাই করছে না। তো তোমার দেখতে হবে সাবজেক্টটার প্রতি ইন্টারেস্টটা, এটা ফার্স্ট, এটা সবচেয়ে আগে দরকার। তোমার সাবজেক্টটাকে ভালোবাসছো, সাবজেক্টটা পড়তে তোমার ইচ্ছা হয়, এবং তারপরে সেটার কিছুটা স্কোরিং ক্যাপাসিটি রয়েছে। এই বিষয়ে সবচেয়ে অগ্রগণ্য সাবজেক্ট হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে লিটারেচার, বেঙ্গলি লিটারেচার। এটা আমার ব্যক্তিগত সাজেশন না, আমি এখন অব্দি, আমার খুব ছোট অভিজ্ঞতা, তারপরেও যতজন ইউপিএসসি পরীক্ষা পাস করে এসছেন তাদের সাথে আলাপ করেছি, স্যার বলে জানতে চেয়েছি তাদের এক্সপিরিয়েন্স, সকলের মধ্যে আমি যা এক্সপিরিয়েন্স দেখেছি যে টোটাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট হিসেবে টোটাল যতগুলো স্টুডেন্ট পাস করে তার মধ্যে 40% তারা নেয় তাদের মাতৃভাষা অপশনাল পেপার হিসেবে, লিটারেচার হিসেবে। সো আমি সাজেস্ট করব তাই, পড়তে ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, আমাদের লেখার কোয়ালিটি বেশি, আমরা আমাদের মাতৃভাষায় লিখতে পারবো সেটা, এবং শুরুতে বললাম যেটা দুটো উপকারিতা আছে, যে ওটার কিছুটা একটা অংশ কিন্তু আবার আমাদেরকে, মানে যেমন ইংরেজি তোমাকে পড়তেই হবে, কমিউনিকেশন স্কিলের জন্য পড়তে হবে, এসের জন্য পড়তে হবে, ওই কি বলে প্যারাগ্রাফ, প্যাসেজ, রিপোর্ট, নোটিশ, হ্যাঁ এগুলো প্রেস, এগুলোর জন্য পড়তে হবে, যেমন এসের জন্য পড়তে হবে, ঠিক তেমনি ইংরেজিটা ভালো করে পড়তে হবে, বাংলাও তাই। লিটারেচারটা তুমি যদি একটুখানি ভালো করে অপশনালের মতন পড়ো তাহলে একটা পার্ট আর্ট অ্যান্ড কালচারের তোমাকে পড়তে। স্ট্র্যাটেজি নাম্বার 8, ভুজ নাম্বার 8,
আর্লি স্টার্ট। দেখো এটা খুব সোজা কথা। যে ডিলে ড্যালিং করছো, প্রোক্রাস্টিনেশন করছো, ফেলে রাখছো, পরে দেখবো, পরে বুঝবো, হবে না। যে প্রথম উদ্যমেই শুরু থেকেই এটাকে ডিল করা শুরু করছো, কোশ্চেন পেপার দেখছো, সিলেবাসটা বুঝতে চেষ্টা করছো, কি হবে সেটা ভাবতে চেষ্টা করছো, ইউপিএসসির প্যাটার্ন গুলো একটু ফলো করতে চেষ্টা করছো, তার হবে। সোজা কথা যে যত আগে থেকে শুরু করবে তার তত হওয়ার চান্স বেশি। তার কারণ কারণ প্র্যাকটিক্যালি সিলেবাসটা বেড়ে গেছে, অনেক কিছু নতুন জিনিস ঢুকেছে, অনেক কিছু আগে ছিল না সেগুলো ঢুকেছে, সিলেবাসটা হিউজ হয়ে গেছে। তো তার জন্য তোমাকে আগে থেকে শুরু করতে হবে। একই সাথে তোমাকে এই পয়েন্টে যুক্ত হয়ে আছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেশন করছে কোশ্চেন পেপারের সাথে। যেটা আমরা আগের ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও দেখেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স কে কিভাবে কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাসের কোশ্চেন হোক, ভূগোলের কোশ্চেন হোক, বা কি বলা যায় আমাদের সায়েন্সের কোশ্চেন হোক, এক্ষেত্রেও তাই। মানে সাবজেক্ট দেখো কত রকম, সোসাইটির ওপরে, গভর্নেন্সের ওপরে, উম্যান পার্টিসিপেশনের ওপরে, এথিক্স ইন্টিগ্রিটির কথা ছেড়েই দিচ্ছি, নতুন নতুন সাবজেক্ট ঢুকছে। স্পেসিফিক্যালি আমি যদি তোমাকে বলি যে আমাদের ইন্ডিয়ান বাইল্যাটারাল রিলেশন, মাল্টিল্যাটারাল রিলেশন, ইন্ডিয়ান সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড। আগে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু এত বেশি এই অন্য দেশের সাথে আমাদের রিলেশন কেমন এই বিষয়গুলো জানতে হতো না, এখন সবকিছুই জড়িয়ে আছে এটার সাথে। সুতরাং এইটার উপরে অনেক বেশি ফোকাস করতে হবে। তোমরা মাল্টি গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নানা রকম ইন্টার গভর্নমেন্টাল বডি, নানা রকম ট্রিটি, নানা রকম যে আমাদের কি বলা যায় এক্সারসাইজ, এইগুলোর উপরে ফোকাস করতে হবে, এবং কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হবে। আর তার সাথে যুক্ত হবে ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান, ওই ইস্যুটাকে কেন্দ্র করে। বোঝাতে পেরেছি? চলো। অ্যান্ড লাস্ট থিং ইজ ইন্ডাস্ট্রি বা হার্ড ওয়ার্ক। দেখো একটা সোজা কথা এই যে there is no royal road to success, ঠিক আছে? সাফল্যের কোনো শর্টকাট হয় না, পরিশ্রম করতে হবে, 2-2.5 বছর মন দিয়ে পড়াশুনো করতে হবে। একটা হিউজ অপরচুনিটি আমাদের কাছে চলে এসেছে যে এই সেম সিলেবাসটা পড়ে আমরা চোখ বন্ধ করে ইউপিএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। একটু অ্যাডিশনাল পড়তে হবে আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, সেখানে বাংলার উপর বড্ড জোর দেওয়া আছে, ওখানটায় বাংলা ছাড়া ভারতের অন্যান্য প্রভিন্সেরও আর্ট অ্যান্ড কালচার একটু অ্যাড হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকিটা একেবারে সেম। সুতরাং পরিশ্রম করো, একটা পরিশ্রমে কিন্তু দুটো বড় জগৎ আমাদের সামনে খুলে যাচ্ছে। যে পরিশ্রম করবে সাফল্য তার, এবং আমরা সবসময় পরিশ্রমকারীদের সাথে যুক্ত আছি, তোমাদের সেবায়, তোমাদের সাহায্যে। সিএসডিজি ইজ অলওয়েজ উইথ ইউ। ক্লিয়ার? অ্যান্ড আবার সেই একই কথা, যারা দূরে থাকো বড় শহর থেকে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আছো, যারা নানা রকম কারণে ঘেঁটে আছো সোজা কথায়, কিন্তু খুব উৎসাহ মনে মনে সিভিল সার্ভেন্ট হবে, আইএএস আইপিএস হবে, ফরেন অ্যাফেয়ার্সে যুক্ত হবে, হ্যাঁ, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে যুক্ত হবে, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসে যুক্ত হবে, তাদের জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করব। ক্লিয়ার? চলো, বেস্ট অফ লাক।